ভিউয়ার্স, রাজশাহীর পুঠিয়া থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি হালিমা আহমেদ। আজ আমি এসেছি পুঠিয়া রাজবাড়ি। আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলোর মধ্যে পুঠিয়া রাজবাড়ি অন্যতম একটি নিদর্শন। অপরূপ এ প্রাসাদটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন। বহু বছরের পুরাতন মন্দির ও রাজপ্রাসাদ দেখতে শীতের পড়ন্ত বিকেলে ছুটে এসেছি পুঠিয়াতে। ভ্রমণ সঙ্গী হিসেবে সঙ্গে আছেন আমার হাজবেন্ড ও সঙ্গে আছেন আমার মামা। আমরা ঢাকা থেকে রাজশাহীর বাসে চড়ে রাজশাহী না গিয়ে সরাসরি পুঠিয়া বাস স্ট্যান্ডে নেমেছি। তারপর একটি ব্যাটারি চালিত ভ্যানে চেপে ছুটে চললাম প্রত্নতত্ত্বের নিদর্শনগুলোর দিকে। পুঠিয়া একটি সম্ভ্রান্ত এলাকা। এই এলাকার পরতে পরতে রয়েছে ঐতিহাসিক প্রাচীন স্থাপনা। রাজশাহী জেলা সদর হতে 32 কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে পুঠিয়া অবস্থিত। পুঠিয়া রাজবাড়িটি দেখতে বাসে করে দেশের যে কোনো স্থান হতে পুঠিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেমেও সড়ক পথে সহজেই আসা যায়। পুঠিয়া বাস স্ট্যান্ড থেকে রাজবাড়ির দূরত্ব 1.5 কিলোমিটার। রাজবাড়ি যাওয়ার পথে প্রথমে চোখে পড়বে হাতের বাম পাশে বড় শিব মন্দির। একটু সামনে এগিয়ে গিয়ে চোখে পড়বে দোল মন্দির, তারপর বিশাল আকারের খোলা মাঠ, আর মাঠ পেরোলেই রাজপ্রাসাদ। আজ আমি রাজপ্রাসাদ দিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করব, তাই আমরা সরাসরি টিকিট কাউন্টারে নামলাম। প্রতিটি টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা করে। 60 টাকা দিয়ে 3টি টিকিট কিনে রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করলাম। ভিউয়ার্স, উপমহাদেশের সবথেকে বড় শিবলিঙ্গটি দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। আমি চেষ্টা করব প্রাচীন স্থাপনা পুঠিয়া রাজবাড়ির ইতিহাস তুলে ধরার এবং ঘুরে ঘুরে দেখাবো এখানকার পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য। পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানী জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন। সপ্তদশ শতকে মোগল আমলের তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। জৈনক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। 1744 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। রাজা পীতাম্বর ছিলেন পুঠিয়া জমিদার বংশের প্রতিষ্ঠাতা। তবে প্রাচীন এই এলাকার অধিপতি ছিলেন লস্করি খান। লস্করি খান সম্রাট আকবরের শাসনামলে বিদ্রোহী হয়ে উঠলে সেনাপতি মান সিংহ শাসনভার পীতাম্বরের হাতে তুলে দেন।
ব্রিটিশ বাংলার দ্বিতীয় বৃহত্তম জমিদারি ছিল এই পুঠিয়া রাজবংশের। সম্পদের দিক থেকে তারা ছিল ব্রিটিশ বাংলার সবচেয়ে ধনী। ভারত স্বাধীন হলে তৎকালীন পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করে। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়ে যায়। এরপরই তৎকালীন পাকিস্তান সরকার জমিদারির সব সম্পত্তি বাজেয়াপ্ত করে। পুঠিয়া রাজবংশ তখন ভারতে স্থানান্তরিত হয়, কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলের নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা এখনো কালের সাক্ষী হয়ে টিকে আছে। ভিউয়ার্স, এখন আমি দ্বিতীয় তলায় যাচ্ছি। দ্বিতীয় তলা থেকে দেখাবো ভবনের অপরূপ সৌন্দর্য ও ভবনের নান্দনিক কারুকাজ। দেখতে পাচ্ছেন দোতলার বারান্দা থেকে ভবনের বাহিরের নজরকাড়া নির্মাণ শৈলী। ভবনটি দেখে বোঝাই যায় যে এই ভবনটি যিনি নির্মাণ করেছিলেন তিনি কতটা নান্দনিক ও রুচিশীল ছিলেন। ভবনের সম্মুখ ভাগের স্তম্ভ, অলঙ্করণ, কাঠের কাজ, কক্ষের দেয়ালে ও দরজার উপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। রাজবাড়ির ছাদ সমতল, ছাদের লোহার বিম, কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরিখা খনন করা হয়েছিল। এখন আমি যে গেট দিয়ে প্রবেশ করছি এটি রাজবাড়ির অন্দরমহলের ভিতরে পঞ্চরত্ন মন্দির বলে। আবার অনেকেই এটাকে রাধা কৃষ্ণ বা রাধা গোবিন্দ মন্দির বলে থাকে। এই মন্দিরটি 1616 খ্রিস্টাব্দ নির্মাণ করা হয়েছিল, আর এটি নির্মাণ করেছিলেন প্রেমনারায়ণ রায়। পুঠিয়া রাজবংশের জন্ম হয় 1616 খ্রিস্টাব্দ, আর এই মন্দিরটি রাজবংশ শুরুতেই নির্মাণ করা হয়েছিল। এটি ছিল রাজ পরিবারের সবার প্রিয় মন্দির। এই মন্দিরটি সম্পূর্ণ পোড়ামাটির তৈরি। মন্দিরটির দেয়ালে রয়েছে পোড়ামাটির পৌরাণিক চিত্রকর্মের কারুকাজ। এই মন্দিরটি যারা তৈরি করেছেন, অর্থাৎ যারা নির্মাণ শিল্পী, তারা সকলেই ছিলেন ভারতের বেনারসের নির্মাণ শিল্পী। মন্দিরটি দেখে বোঝার আর বাকি থাকে না যে এই মন্দিরের নির্মাণ শিল্পীরা কতটা দক্ষ ও চিত্র নির্মাণ শিল্পের গুণী শিল্পী ছিলেন। দেখতে পাচ্ছেন এই সব পোড়ামাটি দিয়ে কত সুন্দর করে তৈরি করা হয়েছিল এই মন্দিরটি। আর এই পোড়ামাটির চিত্রকর্মের মাধ্যমে হিন্দু ধর্মের রামায়ণ, মহাভারতের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। এর ঠিক পাশেই রয়েছে তুলসীতলা ও এর পিছনে মুখ থুবড়ে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ঘরগুলোতে থাকতেন এই মন্দিরটি যারা দেখাশোনা করতেন তারা। এরপর এখন আহ্নিক মন্দিরের দিকে যাচ্ছি। আমরা যাচ্ছি শ্যামসাগর দিঘির পাশ দিয়ে আহ্নিক মন্দিরের দিকে। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি আছে। প্রত্যেকটা দিঘির আয়তন 6 একর করে। মন্দিরও আছে 6টি। সবচেয়ে বড় শিব মন্দির। শ্যামসাগর দিঘির এপাশ থেকে শিব মন্দিরটিও গোপাল মন্দিরটি দেখতে দারুণ লাগছে।
আর্নিক মন্দিরে প্রবেশের আগেই চোখে পড়বে দুটি কবর, আর এইটি কার কবর সেই সম্পর্কে সঠিক কোনো ইতিহাস না থাকায় এই সম্পর্কে কিছু জানাতে পারছি না। আমরা এখন আর্নিক মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। ওয়াও, কত সুন্দর ফুলের বাগান ও এর ভিতরের পরিবেশ অসাধারণ। সাধারণত 5টার পর জনসাধারণকে আর ভিতরে প্রবেশ করতে দেয়া হয় না। আমরা অনেক রিকোয়েস্ট করার পর অনুমতি নিয়ে ভিতরটা ঘুরে দেখলাম। এখন আমরা যাচ্ছি শিব মন্দির চত্বরে। পুঠিয়ার ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে শিব মন্দির হচ্ছে দর্শনার্থীদের মূল আকর্ষণ। বিখ্যাত জনহিতৈষী পুঠিয়া রাজ পরিবারের হিন্দু জমিদার বা রাজাদের দ্বারা মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই শিব মন্দিরের ভিতরে রয়েছে বিশাল আকারের শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি নাকি উপমহাদেশের সবথেকে বড় শিবলিঙ্গ। ঠিক জানি না তথ্যটি কতটা অথেন্টিক। এই মন্দিরটি একটু উঁচু মঞ্চের উপর নির্মিত বর্গাকার। এই মন্দিরটি প্রতিটি বাহু 19.81 মিটার দীর্ঘ এবং ভূমি থেকে এর উচ্চতা 35.05 মিটার। এখন যে সিঁড়িটি দেখছেন, এই সিঁড়িটি দিয়ে মন্দিরের পাশে থাকা দিঘিতে যাওয়া যায়। পুরোহিত ও রাজা রানী এই সিঁড়ি দিয়ে দিঘিতে নেমে এই মন্দিরের পূজার আগে ও পরে যেসব কাজ থাকতো সেগুলো সম্পন্ন করতেন। এছাড়াও এই মন্দিরের দেয়ালে চুন সুরকি দিয়ে বিভিন্ন পৌরাণিক চিত্রকর্ম ছিল, কিন্তু এখন সেগুলো বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে। লোকমুখে শোনা যায় 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে এখানে পাকিস্তানি আর্মিদের ক্যাম্প করেছিল এবং স্বাধীনতা যুদ্ধ চলাকালে রাজাকার আল বদররা নাকি এগুলো ভেঙেছিল।
ভিউয়ার্স, এখন আপনারা দেখছেন উপমহাদেশের সবথেকে বড় শিবলিঙ্গটি, আর এটি সম্পূর্ণ ব্ল্যাক স্টোন বা কষ্টি পাথরের তৈরি। এই মন্তব্যটি বিভিন্ন বিদেশি পর্যটক বা সাংবাদিকদের মন্তব্য। এখন যে ভবনটি দেখছেন এটি হচ্ছে রথ মন্দির। ভিউয়ার্স, এখন আমি কথা বলবো এখানকার সাবেক সাইট পরিচালক বিশ্বনাথ দাসের সাথে। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে বিশ্বনাথ দাস উনার মুখেই শোনা যাক শিব মন্দিরের ইতিহাস। তো আঙ্কেল, যদি আপনার নামটা একটু বলেন। আমার নামটা শ্রী বিশ্বনাথ দাস। আমার বাসাটা এখানেই, আমার জন্মসূত্রে আমি এখানকার স্থানীয় বাসিন্দা। এই মন্দিরটা 1232 সনে নির্মিত বঙ্গাব্দ। এটাকে পঞ্চরত্ন বলা হয়। এটা পঞ্চরত্ন কেন বলা হয়, অনেক দর্শনার্থীদের প্রশ্ন আসে। কারণ এখানে উপরে দেখুন, লক্ষ্য করে 4-5টা টাওয়ার আছে, 5টা গম্বুজ, 5 গম্বুজ বিশিষ্টকে পঞ্চরত্ন বলা হয়। রত্নটা কেন বলা হয়? এইটা বাংলার ঐতিহ্য, এইটা বাংলার সম্পদ, প্রত্ন সম্পদ আইনে, প্রত্নতত্ত্ব বিভাগের আইনে এইটাকে প্রত্নরত্ন বলা হয়। আর এই মন্দিরটা নির্মাণ করছেন পুঠিয়া মহারানী ভুবনমোহী দেবী কর্তৃক নির্মিত, 1232, যে কথাটা আমি আগেই বলছি। এটা এখন বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব জাদুঘর অধিদপ্তরের অধীনস্থ। এটা দৈনন্দিন পুজো হয়। এটা সকাল সন্ধ্যার ভিতরে যে একটা আপনার কষ্টি পাথরের যে মূর্তিটা দেখলেন, এটাকে বলা হয় শিবশিলা। এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক স্টোন। এটা এশিয়া মহাদেশের ভিতরে এটা বৃহত্তম। এটা ফরেন কান্ট্রি যারা এখানে এসে থাকেন তারা এটা মন্তব্য করেছেন। আর পাশে যেটা পূর্ব দিকে অবস্থিত শিব মন্দিরের সংলগ্ন, সেটাকে বলা হয় রথ মন্দির বা জগন্নাথ মন্দির বলা হয়। এটা রথের সময় জুন জুলাই আষাঢ় শ্রাবণ মাসে যখন রথযাত্রা হয় তখন এই ধার দিয়ে এটাকে রথ, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাকে রথগলি বলা হতো। এই গলি দিয়ে ওইখানে গোবিন্দকে নিয়ে যাওয়া প্রতিষ্ঠিত করা হতো। 9 দিন পর আবার ব্যাক করে নিয়ে যাওয়া হতো। ওইটা এখন ব্যবহার হয় না, এইটা ব্যবহার হয়। ওইটা একই সময় তৈরি, ওটাও একই সময়। এই যে শিব মন্দির 1232, এই একই সময় ওটাই নির্মিত হয়েছে। তাহলে এই দুটো মন্দিরের বয়স তাহলে কত হচ্ছে এখন? 1232, 200 বছর পার হয়েছে, ওইটারও তাই 200 বছর পার হয়ে গেছে। আর গোবিন্দ মন্দির যেটা দেখলেন, এটা হচ্ছে পোড়ামাটির অলঙ্করণ ছবি বলা হয়। এখানে সবগুলোই আপনার অলঙ্করণ ছবি, কিন্তু এই ছবিগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ অরিজিনাল। এখানে কোনো ডুপ্লিকেট নেই। এটা ওইটা আপনার 1616 খ্রিস্টাব্দে নির্মাণ, ওটাও পঞ্চরত্ন বলা হয়। ভাগে ভাগ করা হয়েছিল ব্রিটিশ টাইমে। কেন ভাগটা হয়েছিল? কারণ ব্রিটিশ গভর্নমেন্ট বাংলাকে শোষণ করার জন্য, আমার ধারণা মূর্খ জ্ঞানে, বাংলাকে শোষণ করার জন্য তারা এই দেশটাকে নিয়েছিল। আর এই বাংলার অর্থ সম্পদগুলো তারা নিয়ে পাচার করতো সমুদ্র 13 নদী ওই পারে। এই রাজারা করতেন কি, উপাধি পাওয়ার জন্য উপঢৌকন বলতে আপনার স্বর্ণমুদ্রার বড় বড় ডালা সাজিয়ে দিল্লির মসনদে, ক্যালকাটার মসনদে নিয়ে যায় উপাধিগুলো উনি বের করে নিয়ে আসতেন। সেই উপাধির বিনিময়ে এই শরীর দিকের মধ্যে 6 ভাগে ভাগ হয়। 5 আনা দাঁড়িয়ে আছে, এটা 5 আনার অংশ। 5 আনা, 4 আনা, 1 আনা, 3.5 আনি, ছোটতর বড়তর। এখন আপনার 4 আনি স্টেটের কিছু অংশ রয়েছে, আর 5 আনি অংশের আপনারা তো দেখেই আসলেন কতটুকু আছে। আর 1 আনি ছোটতর বড়তর, এইগুলো সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এই 47-এর পরেই, 47-এর পরেই হয়েছে, যখন ডিভাইডেড হয়ে গেল ইন্ডিয়া পাকিস্তান, তারপর পরই কিন্তু এগুলো ধ্বংস হয়েছে। আচ্ছা, ঠিক আছে। 5 আনা প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে গোবিন্দ মন্দিরের দক্ষিণ সাইডে রানীঘাটের সংলগ্ন, এটা হচ্ছে আপনার আর্নিক মন্দির বলা হয়। এটা দোতলা বিশিষ্ট। দোতলাটা হচ্ছে আগে আমরা বাংলার কুড়ে ঘর ছিল, কুড়ের ঘরের মতনই এই সাইজটা। এই জন্য আমরা বলে থাকি বাংলা স্টাইল। এটা আর্নিক মন্দির কেন বলা হয়? মহারানী ভুবনমোহী দেবী স্নান করে অন্দরমহলে গিয়ে কাপড়টা ছেড়ে ওখানে ঈশ্বরের আপনার প্রার্থনা করতে। ওটাও কিন্তু 1616 খ্রিস্টাব্দে নির্মাণ। আচ্ছা, ওটাও আপনার প্রত্নতত্ত্ব বিভাগের অনুকূলে। এবং যে পোড়ামাটির কাহিনীটা দেখলেন, সেটা আমাদের দেখছেন কিনা আমি জানি না, সেটা এখানে বৃন্দাবন লীলা আছে। এখানে বৃন্দাবন লীলাটা অনেকে প্রশ্ন করে থাকেন, বৃন্দাবন লীলাটা কাহাকে বলে?
ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারানী যখন বৃন্দাবনে ছিলেন, রাধারানীর পার্শ্বে ছিলেন কিন্তু গোপীগণ। গোপী মানে হচ্ছে তার বন্ধুগণ, সখীগণ। তখন রাধারানী কৃষ্ণকে পাওয়ার জন্য, কৃষ্ণকে ভালোবাসতেন, আল্লাপাককে ভালোবাসতেন, এই জন্যে উনি সেই সময় ওই নৃত্যের পাশাপাশি উনি কীর্তন করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরবর্তী সময় ওইখানে কৃষ্ণ ডাকে সহ্য করতে না পারে বৃন্দাবনে উনি উপনীত হয়েছিলেন, রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যে ওটাও আপনার 1616 খ্রিস্টাব্দে নির্মাণ। ওটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিদেশি পর্যটকদের কাছে এটা খুবই মূল্যবান। এবং আমরাও খুব আনন্দিত যেহেতু এখানে পোড়ামাটির কাজ বিশিষ্ট এই মন্দিরটি। এটা হচ্ছে মোগল টাইম, 1616 খ্রিস্টাব্দে পুঠিয়া রাজবংশের উদ্ভব হয়। আর এই রাজবংশের মূল রাজা হচ্ছে প্রেমনারায়ণ রায়। পর্যায়ক্রমে ব্রিটিশ থেকে ওই সম্রাট আকবরের থেকে ব্রিটিশ পর্যন্ত এরা এই স্টেট পরিচালনা করেছে। আর 1947-এ যখন এটা দেশ বিভক্ত হয়ে গেল, 47, 48 আমার বাবারা বলতেন, বা বইতে লেখা আছে 49-এর দিকে এরা ক্রমান্বয়ে আস্তে আস্তে চলে গেল ইন্ডিয়াতে। এবং ইনাদের বংশধর আছে। আমি যখন দায়িত্বে ছিলাম আমি অনেক কয়বার এসেছেন স্যারেরা, আমি তাদের নিয়ে ঘুরিয়ে মানে ইন্ডিয়া থেকে আসছে বাংলাদেশে বাংলাদেশে ও আচ্ছা বেড়ানোর জন্য, এটা তাদের মাতৃভূমি দেখার জন্য। তার দাদা ঠাকুর দাদা, তার দাদার দেশ হিসাবে এটা দেখতে আসছেন। আমার সঙ্গে অনেক কথা হয়েছে, এখন খুব আনন্দ পেয়েছেন যে আমি এখানে হেফাজতে রাখছি। আমি তো শ্রম দিছি আব্বা, পর্যাপ্ত আমি খাটাখাটিছি, এইখানে আমার পড়াশোনায় কোনো সমস্যা হয়নি। আপনার এখানে হচ্ছে তাহলে এই মন্দির কত বছর ধরে আপনি দেখাশোনা করেন? আমি এখানে চাকরির বয়স আমার 38-37 বছর এখানে আমি দায়িত্ব, এখান থেকেই আমি অবসরে দিয়েছি। মানে এখানেই শুরু? এখানে না, শুরুটা হয়েছিল বাঘাতে 3 মাস ছিলাম বাঘা মসজিদ। আচ্ছা, তারপরে এখানে আর 2001 সালে আমি গিয়েছিলাম না করে 1 বছর জন্য। 1 বছরের জন্য আমাকে নিয়েছিল বাঘা মসজিদটা। ওটা কেমন? বাঘা মসজিদটা খুব অদ্ভুত। বাঘা মসজিদে গেলে আপনি ওখানে আমার ছেলে আছে, নাম কি ওনার? লিটন। আচ্ছা, বলবেন যে লিটন কার নাম? চারঘাটের মধ্যে আপনার এটা দেখা একান্ত প্রয়োজন। কারণ আজকে শুক্রবার ভক্তের আগমনে, আর ওখানে চিল্লি সড়ক, আমারও ভাগ্যটা ভালো ছিল, আমিও আসলে একটু পেয়েছিলাম চিল্লি। শুক্রবারে দিয়েছিলাম, আমার বেটা বললো বাবা আমি নিয়ে এসেছিলাম, আমি দিয়েছিলাম। প্রচুর ভক্তের আগমন এইখানে। ওটা বহু পুরাতন, ওখানে অনেক কিছু আছে দেখার মতো। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমার চ্যানেলের পরবর্তী নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।